আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অনেক বক্তব্য আপনারা শুনেছেন, অনেক ভাষণ শুনেছেন আপনারা। আজকের এমন একটা ভাষণ শোনাবো, আশা করব আপনারা এই ভাষণটা আগে শোনেননি। পাঁশকুড়ার ঘটনা। পাঁশকুড়ায় একটা সভাতে গিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেখান থেকে সংবিধান নিয়ে, আমাদের দেশ নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, হিন্দু মুসলিম একসঙ্গে যে বসবাস করি, এই বিষয়ে দারুণ একটা বক্তব্য রেখেছে। এই বক্তব্যটা আপনাদেরকে শোনাতে চাইব। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা আপনারা শুনবেন এবং অবশ্যই বিচার করবেন। একজন তিনি আদিবাসীদের প্রতিনিধি ছিলেন, জয়পাল সিং মুন্ডে। তিনি উঠে বললেন, ওহে বাবু, এই তোমরা যারা বারবার বলছো না ধর্ম ধর্ম, তোমরা কারা? সংবিধান সভায় আমার কথা না, তোমরা সবাই বিদেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ঐতিহাসিক ভাবে। তোমরা সবাই বিদেশি। কথাটা ছিল তোমরা সবাই আমাদের দেশকে আক্রমণ করেছো। ইউ আর ইনভেডার্স। ইনভেডার্স মানে হচ্ছে আক্রমণকারী। আমরা আসল ভারতীয়, যারা ভারতের মূলবাসী। আমাদের কাছে ধর্মের কোনো দোহাই নেই। আমরা প্রকৃতিকে পূজা করি। আমাদের কাছে আল্লাহ আকবর, রাম, জয় শ্রীরাম এসব নোংরামও নেই। আমরা প্রকৃতিকে ভালোবাসি। আমরা পাহাড়, নদী, জল, সমুদ্র তাকে রক্ষা করি। এ দেশটা আমাদের। এদেশে যদি থাকতে হয় তাহলে মিলেমিশে থাকো। কি অদ্ভুত কথা একজন আদিবাসী নেতা বলতে পারে। এই সব কিছু হওয়ার পর বলা হলো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ আমাদের সংবিধান দিলাম। আবারও বলি, আল্লাহ আকবর, জয় শ্রীরাম মন্দির, কুম্ভ মেলা কেউ আমাদের সংবিধান দেয়নি। সংবিধান দিয়েছে ভারতবর্ষের জনগণ সংগ্রামের পরিণতিতে। আমরা দেশ শাসন করব কি করে? কোথায় নিয়ে যাব দেশকে? বলা হলো, আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করব। সেই প্রজাতন্ত্রে আমরাই আমাদের রাজা হব। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্ত্বে? আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্ত্বে। এই তো প্রজাতন্ত্র রবীন্দ্রনাথ ভেবেছিলেন। আমরা সবাই রাজা। আমরা ঠিক করব ভোট দিয়ে, আমাদের অধিকার দিয়ে, যে কে আমাদের শাসন করবে, আমাদের রাজা কে হবে। কিন্তু কি করবে? আজকে আপনি চাইলেন নিরঞ্জন শিক্ষককে রাজা বানিয়ে দিলেন, করবেনটা কি রাজা? এটা এখন আগের মতো বলা যাবে না। রাজ জ্যোতিষ বলিয়াছেন, সকালবেলা দিবারাত্রে স্বপ্ন দেখিয়াছে ওখানে মন্দির তৈরি করিতে হবে, ওখানে মসজিদ তৈরি করিতে হবে। এসব তো হবে না বাবা। তাহলে আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে আমরা এমন একটা দেশ করতে চাই যে দেশের মূল লক্ষ্য হচ্ছে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক ন্যায়। এই ন্যায় শব্দের একটা ব্যাপক অর্থ আছে, তার ব্যাপকতা আছে, গভীরতা আছে। সামাজিক ন্যায়। দেখেছেন গতকালকে বোধহয় খবরের কাগজে আছে, একটি দলিত ছেকে পিটিয়ে মারা হয়েছে। কেন? সে বোধহয় স্কুলে উচ্চবর্ণের কোনো ছাত্রের বইটই নিয়ে টানাটানি করেছিল বা পড়তে গিয়েছিল, কি একটা ঘটনা ঘটেছে। আরে ভাই, মানুষ যখন জন্মায় তখন তো একই পদ্ধতিতে জন্মায়। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ জন্মের পদ্ধতি এক। উচ্চবর্ণ, নিম্নবর্ণ, সাদা চামড়া, কালো চামড়া, এদিকে কোনো পার্থক্য হয় না। তাহলে আমার জন্মের প্রক্রিয়া যদি এক হয়, দুজন মানুষের আবেগ প্রেমের পরিণতিতে যদি একজন মানুষ জন্মায়, সে জন্মেই যদি যুদ্ধ করতে করতে বড় হয়, তাহলে সেই লড়াইটা
বেড়ে ওঠাটা আন্তর্জাতিক, সব সমান। এবং বলা হলো আমার তাই সংবিধানে যে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস করতে হবে, প্রত্যেক মানুষকে সমান অধিকার দিতে হবে, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে, প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে। এই তো ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের মহান সমস্ত দার্শনিকরা। সেই ভারতবর্ষ তৈরি করতে হবে। অর্থনৈতিক ন্যায় মানে কি? যে একজন মানুষ কোটি 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 টাকার সম্পত্তি হবে, তার ছেলের বিয়েতে 500 কোটি টাকা খরচা করবে, আর আরেকজন মা তার সন্তানকে খেতে দিতে পারছে না বলে রাস্তায় হাত পাতবে। এ আমার দেশ? এ দেশ তো ভাবিনি আমরা। তাই ভেবেছিলাম তো অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, মানুষের কথা বলার অধিকারকে গ্যারেন্টি দিতে হবে। তুমি যে ক্ষমতায় যাবে, যাকে আমি রাজা করব, তোমার প্রাথমিক দায় আমার কথা বলার অধিকারকে তোমায় নিশ্চিত করতে হবে। তোমায় বলবো, রাজা তোর কাপড় কোথায়, শুনতে হবে, খুঁজতে হবে কাপড় কোথায়, কে কাপড় নিয়ে গেল বার করতে হবে। চিত্ত যেটা ভয় শূন্য কেন বলেছিলেন কবি? উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর রাখে নাই, তারে খণ্ড ক্ষুদ্র করি দিবস সর্বরি। মুক্ত কোথায় জ্ঞান? এখন বলা হচ্ছে না লেখাপড়া করার দরকার নেই, লেখাপড়া করতে হবে না, মন্দির করছি সেখানে যাও, পুজো দাও, হয়ে গেল। যাও মসজিদে গিয়ে বসে থাকা, ভিক্ষা করো, স্কুলে যেতে হবে না। স্কুলে যাবে বড় লোকের ছেলেরা, আম্বানির ছেলে যাবে, আদানির ছেলে যাবে, যে সমস্ত রাজনৈতিক নেতারা লোপাট করছেন ক্ষমতায় এসে তাদের ছেলেরা যাবে, তুমি যাবে না। আমার দেশের সংবিধান তা বলে না। এবং গণতন্ত্রের প্রাথমিক কথা হচ্ছে স্বাধীন চিন্তা এবং স্বাধীন মত প্রকাশ। স্বাধীন চিন্তার প্রাথমিক পাঠ হচ্ছে জ্ঞান ভান্ডারকে উন্মুক্ত করে দেওয়া। প্রাথমিক কাজ প্রত্যেককে স্কুলে নিয়ে এসো। ওই একটি কাজ বামফ্রন্ট আমলে হয়েছিল, ক্লাস 12 পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া শেখাবে এবং গ্রামে গ্রামে স্কুল তৈরি করো। সেই কাজটিকে কত তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া হলো দেখেছেন? একটু ভেবে, পার্থক্যটা ভেবে দেখেছেন? বামফ্রন্ট আমলে বহু প্রান্তিক সীমার মানুষ, যার ছেলে মেয়ে জীবনে অবাক জানতো না, স্কুলে যাচ্ছিল। হ্যাঁ, চকচকে বাড়ি ছিল না, নীল সাদা রং ছিল না, তো গাছতলায় একটা মাস্টার ছিল, যে মাস্টারকে সরকার টাকা দেবে, ক্লাবকে নয়, পুজোয় নয়, ইমাম ভাতা নয়, পুরোহিত ভাতা নয়, লেখাপড়া শেখার জন্য। তাও কিন্তু মানুষের প্রাথমিক মানবিক মূল্যবোধ তার শিক্ষার প্রসারে, তার শরীর ঠিক রাখার জন্য, স্বাস্থ্যের জন্য দাও। তাহলে আমার সংবিধানের, গণতন্ত্রের প্রাথমিক পাঠ যদি হয় আমার এই মৌলিক অধিকার, যা আমার সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, তাকে রক্ষা করা, তা রক্ষা করা হচ্ছে না। যাত্রা শুরু হয়েছিল, ঠিক পথেই যাচ্ছিল দেশ, কিন্তু আমরা তো আবারও বলি, আমরা তো শাসন করিনি, আমরা চিরকাল শাসিত ছিলাম। পথ চলতে চলতে কখনো কখনো পাহাড়কে পড়ে গিয়েছি, কখনো হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, কখনো তাড়াতাড়ি উঠে গেছি, কখনো উঠতে সময় লেগেছে, কিন্তু ঠিক যাচ্ছিলাম। জাতীয় সম্পদ তৈরি করছিলাম। আমার টাকা আমি জাতীয় স্বার্থে ব্যাংকে রাখবো, সেই ব্যাংকের মালিক হবে দেশ, ব্যাংক ন্যাশনালাইজেশন। আমি ইন্স্যুরেন্স করছি আমার টাকা দিয়ে, সেটা কোনো প্রাইভেট মালিকের পকেটে যাবে না, দেশের পকেটে যাবে। আমি বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করছি, যেখানে গরিব ঘরের ছেলেরা গিয়ে পড়াশোনা করতে পারবে। রোহিত ভেমুলা, কানাইয়া কুমার মতো, আমার পাড়ার এই ঐশী টৈশী, এদের মতো নিম্ন মধ্যবর্তী ঘরের ছেলেরা যেতে পারবে বিশ্ববিদ্যালয়ে, সেখানে গিয়ে পিএইচডি করতে পারবে। সেই পথ থেকে বিচ্যুত হয়ে গেল। বিচ্যুত হয়ে কি বলা হলো? আমার দেশ স্বাধীন কবে হচ্ছে? যেদিন নাকি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার বিতর্কিত জায়গায়।